Hey guys, আমি রাজ, ওয়েলকাম টু সিনেবস। এখন আমি কথা বলবো খিলাড়ি অক্ষয় কুমারকে নিয়ে। এই লোকটার যে মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, কেন এই কথা বলছি আজকের ভিডিওর মধ্যে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করব। তো অক্ষয় কুমারের এই বছরে, দ্যাট মিনস 2024 সালে আরো প্রায় 5টা সিনেমা রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, বাড়ি মিয়া ছোটে মিয়ার মতো এত বড় একটা ডিজাস্টার, ঐতিহাসিক ডিজাস্টার দেওয়ার পরেও এই বছরের সামনে তার আরো 5টা সিনেমা রিলিজ হতে যাচ্ছে। এখন অনেকেই এরকমটা ভাবতে পারেন যে বাড়ি মিয়া ছোটে মিয়ার এই ফেলিওরের অনেক আগেই এই সমস্ত ফিল্মগুলো সে সাইন করে ফেলেছে, হয়তো বা কাজও সেরে ফেলেছে, এই জন্য এই সমস্ত ফিল্মগুলোতে অবশ্যই রিলিজ হবে, এখানে তো কিছু করার নেই। বাট ব্যাপারটা কিন্তু এতটাই প্লেন অ্যান্ড সিম্পল না। বিকজ অক্ষয় কুমারের এই যে একটা খারাপ সময় চলছে, খুবই বাজে সময় চলছে, এটা কিন্তু শুধুমাত্র এই বাড়ি মিয়া ছোটে মিয়ার মাধ্যমেই মানুষের সামনে আসেননি। অক্ষয় কুমারের এই যে খারাপ সময়টা, এটা কিন্তু লাস্ট কয়েক বছর ধরেই চলছে। অক্ষয় কুমারের লাস্ট 10টা ফিল্মের দিকে যদি আমরা তাকাই, লাস্ট 10টা ফিল্মের মধ্যে তার শুধুমাত্র 2টা সিনেমা হিট রয়েছে, মাত্র 2টা, বাকি 8টা সিনেমা ডিজাস্টার না হয় ফ্লপ। আর যে 2টা সিনেমা তার হিট রয়েছে, সেই 2টা সিনেমার জন্য কিন্তু অক্ষয় কুমারকে ক্রেডিট একেবারেই দেওয়া যায় না। এর মধ্যে একটা সিনেমা হচ্ছে OMG 2। এই সিনেমা অক্ষয় কুমারের সিনেমাই না, এটা পঙ্কজ ত্রিপাঠীর সিনেমা। এই সিনেমাতে অক্ষয় কুমার শুধুমাত্র একটা এক্সটেন্ডেড ক্যামিও করেছিল। অন্যদিকে আরেকটা হিট সিনেমা হচ্ছে সূর্যবংশী। এই সূর্যবংশী সিনেমা, এটাও একটা মাল্টি স্টারার সিনেমা। রোহিত শেট্টির কপ ইউনিভার্স, সেটার মধ্যে অজয় দেবগান, রণবীর সিং সবাই চলে এসেছে। তো সবকিছু মিলিয়ে এটারও কিন্তু একমাত্র ক্রেডিট অক্ষয় কুমারকে দেয়া যায় না। এই সিনেমা হিট হওয়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টর এখানে একত্রে কাজ করছে। তো যেই ব্যক্তির এই সময় এতটাই খারাপ অবস্থা দাঁড়িয়েছে যে নিজের স্টারডমে একটা সিনেমাও হিট হচ্ছে না, মানুষ তার নামের কারণে একেবারেই হলে যেতে আগ্রহী না, সেই সময় দাঁড়িয়ে বছরে 5টা 6টা 7টা সিনেমা রিলিজ করা, আপনি একবার জাস্ট ভেবে দেখুন, বাড়ি মিয়া ছোটে মিয়ার জন্য সে 75 কোটি রুপি চার্জ করেছে। 75 কোটি রুপি। এই সিনেমা লাইফ টাইমে 75 কোটির কালেকশনই করতে পারবে না। প্রায় 300 কোটি এই সিনেমার বাজেট, যেখানে হল থেকে 50 কোটি রিকভার করতেই ফেটে যাচ্ছে। তাও একটা মাল্টি স্টারার ফিল্ম, সেখানে টাইগার শ্রফ রয়েছে, সেখানে পৃথ্বীরাজ সুকুমারন রয়েছে। তারপরেও এই অবস্থা। একটা সিনেমার জন্য সে যে পরিমাণ অর্থ পারিশ্রমিক নিচ্ছে, তার সিনেমা লাইফ টাইমে সেই পরিমাণ অর্থ হল থেকে কালেক্ট করতে পারছে না। দিস ইজ হোয়াট ইউ কল এ প্রডিউসার্স অ্যাক্টর। অক্ষয় কুমারকে বারবার শুনেছি খুব বেশি প্রডিউসার ফ্রেন্ডলি বলা হয়, সে খুবই প্রডিউসার ফ্রেন্ডলি অ্যাক্টর। এই হচ্ছে তার নমুনা। হ্যাঁ, আমি যদি অক্ষয় কুমারের জায়গা থাকতাম, আমি এই 75 কোটি টাকা ফেরত দিয়ে মাপ চেয়ে নিতাম, তারপরে 6 মাস থেকে 1 বছরের একটা ব্রেক নিতাম। ব্রেক নিয়ে চিন্তা করতাম যে আমি কি ভুল করছি বা আমার কি করা উচিত। এইভাবে দিনের পর দিন প্রত্যেক মাসে একটা করে সিনেমার সাইন করে প্রত্যেকটা প্রডিউসারকে এইভাবে ডুবিয়ে দিতাম না। যে মানুষটা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এত এত টাকার পাহাড় গড়েছে, এমনকি এই যে 3 খান, যাদেরকে বলিউডের পিলার বলা হয়, তার থেকেও কিন্তু অক্ষয় কুমার ফিল্মের মাধ্যমে অনেক অনেক বেশি অর্থ ইনকাম করেছে। তো এই যে বেশি ইনকাম করার যে একটা ভূত তার মাথায় চেপে বসেছে, যে কোনো প্রডিউসার যে কোনো সিনেমা নিয়ে আসতেই হলো, তাকে শুধুমাত্র তার পারিশ্রমিকটা দিয়ে দিলেই হলো। সেই সিনেমা সে চোখ বুঝেই করে দিচ্ছে, সেটা কোনো রিমেক হোক, সেই সিনেমার কোনো কোয়ালিটি থাকুক বা না থাকুক, সেই সিনেমার মধ্যে কোনো স্ক্রিপ্ট না থাকলেও চলবে, শুধুমাত্র তাকে পারিশ্রমিক দিতে পারলেই হবে। আর ওই সিনেমার কাজ 25 থেকে 30 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলেই হবে। কারি টাকা নিয়ে এই ধরনের এফোর্টলেস কাজ একটা মানুষ বছরের পর বছর ধরে করে যাচ্ছে এবং প্রডিউসারকে ডুবিয়ে দিচ্ছে। মানে লজ্জাও কি লাগে না একটু? এত বছর ধরে একটা মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সে একজন সুপারস্টার। এই সামান্য পরিমাণ কাণ্ডজ্ঞান কি তার নেই? সামান্য পরিমাণ দায়িত্ব জ্ঞান কি তার নেই যে একের পর এক আমার সিনেমার ডিজাস্টার হচ্ছে, ফ্লপ হচ্ছে, তারপরেও এত হিউজ একটা অ্যামাউন্ট পারিশ্রমিক হিসেবে নিয়ে প্রত্যেকটা প্রডিউসারকে আমি কিভাবে ডুবিয়ে দিচ্ছি, কেন ডুবিয়ে দিচ্ছি? আর তার এই যে এখন খারাপ ফেসটা চলতেছে, এটা কিন্তু একদিনে আসেনি, এটা কিন্তু অনেকটা লম্বা সময় ধরে আস্তে আস্তে এই জিনিসটা ঘটেছে, যেটা বাইরে থেকে প্রত্যেকটা দর্শক, সাধারণ দর্শক ভালোভাবে লক্ষ্য করতে পারছিল যে অক্ষয় কুমারের এই জিনিসগুলো ভুল হচ্ছে, তার এই জিনিসগুলো ঠিক করা উচিত। বাট সে নিজে সেই জিনিসটা জেনে বুঝে, এমনকি তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলো, সে সম্পূর্ণ কেয়ারলেস কিছু উত্তর দিয়ে বারবারই বিভিন্ন ইন্টারভিউ থেকে বেরিয়ে গেছে। তাকে যখন বারবার প্রশ্ন করা হচ্ছে যে এত বেশি পরিমাণে সিনেমা আপনি কেন করছেন, এতে করেই হয়তো বা বক্স অফিসে এই ধরনের নেগেটিভ রেজাল্ট দেখা যাচ্ছে, সেই প্রশ্নগুলোকে সে পাত্তাই দিচ্ছে না। সে সম্পূর্ণ কেয়ারলেস ভাবে বলছে যে আমার ক্যারিয়ারে এই প্রথম খারাপ ফেস চলছে না, এর থেকেও বড় অনেক বাজে ফেস সে পার করে এসেছে। তো তার ভাষ্য মতে এই ফেসটাও তার চলে যাবে। কেমনে চলে যাবে? এমনিই চলে যাবে। মানে তার এই ফেসটা পরিবর্তন করার জন্য সে কোনো এফোর্ট দিতে পারবে না। ভালো সিনেমার চয়েস, একটু সময় নিয়ে সিনেমা করা, এটার জন্য একটু ডেডিকেটেড হওয়া, নো, এসবের কিছু সে একেবারেই করবে না। সে জাস্ট আল্লাহর ওয়াস্তে সিনেমা করতে থাকবে। কোনো একদিন কোনোভাবে কপালের জোরে 2-4টা ফ্লুক হিট হয়ে যাবে, ওইভাবেই তার কামব্যাকটা হবে। এটাই হচ্ছে তার গেম প্ল্যান। আর প্রত্যেকটা ইন্টারভিউতে জাস্ট একটাই বাতেলা মারবে যে আমি প্রচুর ডিসিপ্লিনড, আমি অনেক বেশি হার্ডওয়ার্কিং, প্রত্যেক দিন সময় মতো আমি সেটে আসি, সময় মতো সেট থেকে যাই। ডাজ দ্যাট মিন শিট? আরে ভাই, টাইম টু টাইম তো প্রত্যেকটা অফিস কর্মচারী বছরের পর বছর ধরে অফিসে গিয়ে হাজিরা দেয়। এর মানে কি হলো? তাতে কি হলো? এর মানে কি সে অনেক বেশি হার্ডওয়ার্কিং? হার্ডওয়ার্ক জিনিসটা তো অ্যাকচুয়ালি কাজের মধ্যে ফুটে আসতে হবে, রাইট?
এই লোক এতটাই বেশি হার্ড ওয়ার্কিং, সে এত বেশি ডেডিকেটেড, সম্রাট পৃথ্বীরাজ সিনেমার মতো এত বড় একটা বিগ বাজেটের সিনেমাতেও, একটা হিস্টোরিক্যাল সিনেমা যেখানে একটা সে হিস্টোরিক্যাল ক্যারেক্টার প্লে করছে, এই ক্যারেক্টারের জন্য সামান্য একটা মোচ অব্দি সে রাখতে পারে না। উনি এতটাই হার্ড ওয়ার্কিং এবং এতটাই ডেডিকেটেড। একটা ফেক মোচ লাগিয়ে আজকের দিনে 2024 সালে যেখানে দাঁড়িয়ে মানুষ একটা সিনেমার জন্য নিজের চেহারা সুরত পুরোপুরিভাবে চেঞ্জ করে ফেলতেছে, অ্যাক্টরদের ফিজিক্যাল ট্রান্সফরমেশন দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, সেই যুগে এসেও উনি জাস্ট একটা মোচ এইটা রাখবে, এতটুকু ডেডিকেশনও ওনার মধ্যে নেই। সেই সময়টাই ওনার কাছে নেই। একটা সিনেমার জন্য 70 থেকে 80 কোটি রুপি উনি চার্জ করছে, অথচ 80 কোটি রুপি পকেটে ঢোকানোর পরেও উনি একটা মোচ অব্দি গজাতে পারছে না। উনি এতটাই প্রফেশনাল আর্টিস্ট। কিভাবে গজাবে? বিকজ ওই সিনেমা শুটের সময় তিনি তো আরো 2-3টা সিনেমার শুট নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি একটা সিনেমার শুট থেকে বের হয়ে অন্য সিনেমার শুটিং এ ঢুকে যান। তো একটা ক্যারেক্টারের জন্য যে মেন্টালি বা ফিজিক্যালি একটা প্রিপারেশন নেওয়া, এইটা তো ওনার দ্বারা হবে না। ওনার কাছে হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে একটাই, সেটা হচ্ছে টাইম মতো সেটে গিয়ে ঢোকা আর টাইম মতো সেট থেকে বের হয়ে যাওয়া। ব্যাস, হয়ে গেল। লাস্ট যখন এই পৃথ্বীরাজ সিনেমাটা ফেল করলো, তার ফেক মোচ নিয়ে অনেক বেশি সমালোচনার সৃষ্টি হলো, তখন ইন্টারভিউতে সে কি বলেছিল আমার স্পষ্ট মনে আছে যে হ্যাঁ, মানুষ এখন চাচ্ছে আমি অনেক বেশি অ্যাকশন কমেডি সিনেমা করি, অনেক বেশি অ্যাকশন করি, মানুষ আমাকে অ্যাকশনে দেখতে পছন্দ করে, তো এখন আমি সেটাই করব। করে নিয়েছো অ্যাকশন, 300 কোটির অ্যাকশন করে নিয়েছো, যেখানে মাল্টিপল স্টার থাকা সত্ত্বেও সেই সিনেমা বক্স অফিসে 50 কোটি কালেকশন করতে হিমশিম খেয়ে যাচ্ছে। ওনার অ্যাকশন সিনেমা দেখার জন্য মানুষ এত বেশি আগ্রহী। তো হয়ে গেছে, স্বাদ মিটে গেছে, অ্যাকশন সিনেমার স্বাদ ওনার পুরোপুরি আশা করছি মিটে গেছে। তো ওনার প্যাট্রিয়টিক ফিল্মের স্বাদ মিটে গেছে, ওনার অ্যাকশন ফিল্মের স্বাদ মিটে গেছে, এবারে বাকি আছে শুধুমাত্র কমেডি। তো দেখি এই কমেডি এইভাবে কতদিন উনি করতে পারে। অবশ্যই কমেডি অক্ষয় কুমারের একটা স্ট্রং জোন। কমেডিতে এখনো পর্যন্ত ইন্ডিয়ান সিনেমাতে অক্ষয়ের ধারে কাছেও কেউ নেই। হি ইজ দ্য আনডিসপিউটেড কমেডি কিং। এই ব্যাপারটা আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি। বাট স্টিল একটা মানুষের প্রত্যেক মাসে তার একটা করে সিনেমা চলে আসছে, তার সিনেমা একটা হল থেকে নামার আগেই অন্য একটা সিনেমা তার চলে আসছে, একটা সিনেমা হলে চলছে, এই মুহূর্তে অন্য আরেকটা সিনেমার ট্রেলার চলে আসছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে সেই মানুষটার সিনেমার প্রতি, সেই মানুষটাকে হলে গিয়ে দেখার প্রতি দর্শক কিভাবে আগ্রহী হবে? সে কমেডিতেও যত ভালোই করুক না কেন, এই যে লেটস সে ওয়েলকাম 3 আসতেছে, সেটার মধ্যে মাল্টিপল স্টারকাস্ট রয়েছে। এখন এই সিনেমা যদি বক্স অফিসে হিট হয়, যেটা আমার মনে হয় হবেও, আদৌ কি সেটাকে অক্ষয় কুমারের সাফল্য বলা যাবে? একেবারেই যাবে না। তো এই লোককে নিয়ে আর কি বা বলতে পারি? এই লোক একেবারেই শোধরাবে না। মানুষ এত তাড়াতাড়ি একটা মিউজিক ভিডিও নিয়ে আসতে পারে না যতটা তাড়াতাড়ি তিনি একটা সিনেমা নিয়ে চলে আসেন। তার একটা সিনেমা হল থেকে নামার আগেই তার আরেকটা সিনেমা চলে আসে। ওয়েল, মাই ব্যাড, অ্যাকচুয়ালি আমারই ভুল। তার একটা সিনেমা তো এখন 1 সপ্তাহের বেশি চলে না। তো সেই হিসাবে প্রত্যেক মাসে সে 4টা করে সিনেমা নিয়ে আসতে পারে। একটা সিনেমা 1 সপ্তাহ পর নেমে যাবে, পরবর্তী সপ্তাহে অন্য সিনেমা আসবে। তো সেই হিসেবে আমার মনে হয় তার সিনেমার ফ্লোটা আরো অনেক বেশি বাড়ানো উচিত। সপ্তাহে একটা করে, মাসে 4টা, বছরে 48টা সিনেমা সে চাইলেই রিলিজ দিতে পারে। এবং আমি কনফিডেন্ট সে চাইলে অবশ্যই এই জিনিসটা ডেলিভার করতে পারবে। তো আশা করছি খুব শীঘ্রই অক্ষয় কুমার আরো অনেক বেশি হার্ড ওয়ার্কিং হয়ে এই মিশনটা হাতে নেবে, প্রত্যেক সপ্তাহে একটা করে সিনেমা আমাদেরকে উপহার দেবে। তো শুভকামনা রইল আমার প্রিয় খিলাড়ি কুমারের জন্য। প্রডিউসারদেরকে নিয়ে আপনি এইভাবেই খেলে দিন, তাদেরকে নিয়ে খেলুন। বেস্ট অফ লাক। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।